This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দু 2016 সাল কানাইয়া কুমার তখনও বামেদের সাথে বিট্রে করেননি। সেই সময় ওই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এই স্লোগানটা শোনা গেছিল, আজাদি। আজাদিটাই একটা আলাদা রকম স্লোগান হয়ে উঠেছিল সেই সময়। বিশেষ করে কানাইয়া, তার নেতৃত্বে তার কমরেডরা সেই সময় গলা ফাটিয়ে আজাদি বলেছেন, জানেন তো। সেই মুহূর্তে ভাইরাল হয়ে গেছিল, আজাদি অ্যান্থেম নামই হয়ে গেছিল। এবার প্রশ্ন উঠেছিল যে এই স্লোগানের মানেটা কি, কিসের থেকে আজাদি? দেশ তো স্বাধীন, আবার কিসের স্বাধীনতা? আজাদি স্বাধীনতা? কানাইয়া বলেছিলেন দেশ থেকে আজাদি নয়, বরং দেশের মধ্যে থেকে ওই গরিবি, অপুষ্টি, পিতৃতন্ত্র এই সব কিছুর থেকে মুক্তির কথা বলছেন তারা। এগুলোর থেকে আজাদি চান। দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই আজাদির ব্যাখ্যা আর আজকের আজাদির ব্যাখ্যা সেটা এক কিনা, কোথায় গিয়ে মিলছে, কোথায় গিয়ে মিলছে না, এখনও সে একই মানে আছে কিনা, এগুলো জানেন তো খুঁজতে যাওয়াটার কোনো জাস্ট মানে হয় না। কারণ কানহাইয়া এখন আর সেই কানহাইয়া নেই। তিনি বামপন্থী নন, তিনি এখন পুরোদস্তুর ডানপন্থী কংগ্রেসের নেতা। যাই হোক, কিন্তু এই আজাদি স্লোগান নিয়ে বিজেপির অবস্থান কিন্তু একই আছে প্রথম থেকে, চিরকালই পরিষ্কার। যেখানে যখন এই স্লোগান উঠেছে তারা বলেছেন যারা স্লোগানগুলো দিচ্ছে তারা দেশবিরোধী, ভারতকে তারা নাকি টুকরো টুকরো করতে চায়, টুকরে টুকরে গ্যাং। এসব জানা সত্ত্বেও প্রশ্নটা হচ্ছে এইখানটায়, এই জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল থেকে কারা আজাদি স্লোগান দিলেন বলুন তো? তারা কারা, কী তাদের পরিচয়, কেন দিলেন? দেখা তো গেল যে এই আজাদি স্লোগানটার সঙ্গে আর কিছু থাকুক চাই না থাকুক, বিতর্ক শব্দটা তো জুড়ে রয়েছে। তারা কি ভুলে গেছিলেন যে এই স্লোগান নিয়ে অতীতে কি কি বিতর্ক তৈরি হয়েছে? নাকি আসলে এই আন্দোলনটা তো আন্দোলন আড়ে বহরে একটা জায়গায় পৌঁছে গেছে, এতটা তারা ভাবতেও পারেননি। এবং বড় হলে যা হয় তার তো জ্বালানি বেশি বেশি লাগে না, তো হয়তো তারা জেএনইউ এর আন্দোলন থেকে খানিকটা জ্বালানি সংগ্রহ করেছিলেন। পুরোটাই ওই কপি পেস্টের ব্যাপার, স্থান, কাল, পাত্র, পরিস্থিতি কিচ্ছু বিচার করেননি। পুরো স্লোগানটাই মানে বেবাক টুকে দিয়েছেন। হতে পারে স্লোগানটা ঠিক যেমনভাবে জেএনইউতে উঠেছিল এখানেও সেইভাবে তুলে দিয়েছেন, অথবা এটাও হতে পারে জেএনইউ এর কিছু লোকজন তারা এখন কলকাতায় আছেন, হয়তো আন্দোলন করার অধিকার সে তো সবার আছে। এই যে তিলোত্তমা, তার জন্য সুবিচার চাওয়ার অধিকার সেটাও তো সবার আছে, যে কেউ চাইতে পারে, রাস্তায় নামতে পারে, আন্দোলন করতে পারে, স্লোগান তুলতে পারে। এটা তো একটা জনগণের আন্দোলন হয়ে গেছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন। কিন্তু সেটা করলে যে ডাক্তারদের আন্দোলনটাতেও বিচ্ছিন্নতাবাদী স্ট্যাম্পটা লেগে যেতে পারে, এটা কি যে বা যারা স্লোগানটা তুললেন তারা বোঝেননি? নাকি বিচ্ছিন্নতাবাদী স্ট্যাম্পটা লেগে গেলে আন্দোলনটাকে ছিন্ন ভিন্ন করতে সুবিধা হবে, এটা বুঝেই তারা স্লোগানটা তুলেছিলেন। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আনমোল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দেখুন, 14ই আগস্ট রাতে
তখনও তো শুনেছিলাম আন্দোলনকারীরা এই আরজি করে ভাঙচুর করেছে, শোনা গেছিল না, মনে আছে? এমন সেই আন্দোলনকারী যে তারা একদম আন্দোলনের যে ধর্ণা মঞ্চ সেটাকে শুদ্ধ গুড়িয়ে দিয়েছিল। পরবর্তীকালে সেই আন্দোলনকারীদের স্বরূপও তো আমাদের সামনে এসেছিল, মানে পুলিশই হামলাকারী হিসেবে যারা চিহ্নিত তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছিল, ফলে আমাদের চিনতে এবং জানতে সুবিধা হয়েছিল। যদিও পুলিশ আবার তাদের চিনিয়ে দেওয়ার জন্য আমাদেরই সাহায্য নিয়েছিল। তো ন্যাচারালি আমরা সৎ নাগরিক, দায়িত্বশীল নাগরিক, আমরা আমাদের কাজটা করেছিলাম। যে যেখান থেকে পেরেছিলাম, যাকে মনে হয়েছিল চেনা যাচ্ছে, তার ওখানে গিয়ে খোঁজ খবর নিয়ে বেশ কিছু লোককে চিহ্নিত করা হয়েছিল। এবার যে কজনকে গ্রেফতার করা হয়েছিল, মানে পুলিশ যাদের গ্রেফতার করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে ওই নাম ধামগুলো মিলিয়ে টিলিয়ে দেখে তাদের বেশ কয়েকজনের রাজনৈতিক পরিচয় তো তখন সামনে এসেছিল, মনে আছে নিশ্চয়ই? তাদের অনেকের সঙ্গে আবার রাজ্যের শাসক দল তৃণমূলের যোগাযোগ কোথাও না কোথাও গিয়েছিল, সেটাও সামনে এসেছিল। এক্ষেত্রে সেরকম সম্ভাবনা নেই তো? প্রশ্নটা উঠছে এই জন্য, জানেন তো, তার কারণ এই প্রশ্ন তুলে দেওয়ার লোকের অভাব অন্তত এই মুহূর্তে এখানে তো নেই। জুনিয়র ডক্টর যারা আন্দোলন করছেন, আপনারা তো লোককে মিছিলে নামবার ডাক দিচ্ছেন, তাহলে এই স্লোগানের দায় এবং দায়িত্ব আপনারা নিন অথবা নিন্দা করুন। তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে। কলকাতার রাস্তায় স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদি। মানুষের আবেগকে সামনে রেখে কারা এই জঘন্য কাজটা করছে এবং মানুষের আবেগকে বিপথে চালিত করে দিয়ে অন্য উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছে, এই স্লোগান থেকেই সেটা উঠে আসে। এই একই প্রশ্ন কারা দিল বলুন তো? দেখুন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান যারা দিলেন, তারা কি ভুলে গেছিলেন এই স্লোগানের একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে? সবথেকে বড় কথা, একটা বিচ্ছিন্নতাবাদী তাৎপর্য রয়েছে, যেটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কাশ্মীর আমাদের দেশের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটাকে নিয়ে কোনো কথা আমরা শুনতে রাজি নই। বরঞ্চ যে টুকরোটাকে দখল করে রেখে দিয়েছে পাক হানাদাররা, সেই টুকরোটাও আমরা কবে ফেরত পাবো, আমরা তো তার অপেক্ষায় বসে আছি। সেখানে আলাদা করে এই নিয়ে কোনো স্লোগান জাস্ট আমরা নিতে পারি না, আমরা কোনোভাবে সেটাকে অ্যালাউ করতে পারি না। এবার যেখানে আমাদের সাধারণ মানুষের এই ধরনের মানসিকতা, এই মানসিকতা তো আমার ধারণা শতকরা 100% ভারতীয়। এবার যেখানে ভারতীয়দের এই রকম চিন্তা ভাবনা, সেখানে ভারতের মাটিতে থেকে, বাংলার মাটিতে থেকে এরকম তাৎপর্যপূর্ণ একটা এবং বিচ্ছিন্নতাবাদী একটা স্লোগান, এটা কে দিলেন? দেখুন, ডাক্তারদের কর্মসূচিতে যদি এই স্লোগান ওঠে, তাহলে কি হতে পারে ভাবা যায়? একটা আন্দোলন বহুদিন বাদে, যেটার সাথে সাধারণ মানুষ নিজেকে মিশিয়ে নিয়েছে, নিজেরা দায়িত্ব নিয়ে এই আন্দোলনের শরিক হয়েছে, কেউ করেনি, নিজের থেকে হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে আন্দোলনে নেমেছে, যে স্বতঃস্ফূর্ততাকে যে কোনো দিন যে কোনো জায়গার শাসকরা ভয় পায়, সেইখানটায় এই ধরনের একটা বিচ্ছিন্নতাবাদী কাজ কে করলো বলতে পারেন? গুলিয়ে দেওয়ার জন্য কি? দেখুন, অনেকগুলো কারণ হতে পারে। ওই বললাম, প্রথমত সামগ্রিকভাবে আন্দোলনটাকে আরও গুলিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। দ্বিতীয়ত, রাজনীতি আরও সহজে এই আন্দোলনটাকে নিজের সুযোগ সুবিধা মতো ব্যবহার করতে পারে। ইনফ্যাক্ট তাই তো করছে। কোথাও গিয়ে এতদিন ধরে দেখবেন টানা চেষ্টা চলে গেছে কিন্তু এই রাজনৈতিক জায়গাটাকে এই আন্দোলনের সাথে জুড়ে দেওয়ার জন্য। প্রথম দিন থেকে, প্রথমে তো এই সত্যি যারা আন্দোলন করছিলেন তারা জুনিয়র ডাক্তার, তারা ডাক্তার হিসেবে আন্দোলন করেছিলেন, কোনো রাজনৈতিক পরিচয় না। এবার তারপর যখন 14ই আগস্ট ওই রাত দখলের ডাক দেওয়া হলো, যারা ডাক দিয়েছিলেন তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না সামনে। সাধারণ মানুষ শুধু নিজেদের মুখে মুখে ছড়িয়ে দিয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, এবং তারপর থেকে এই আন্দোলনের বিশেষত্ব তো ওই দুটো জিনিস হয়ে দাঁড়িয়েছে, অরাজনৈতিক চরিত্র এবং স্বতঃস্ফূর্ততা। ওই বললাম, যে দুটো জিনিস শাসক দল বা রাজনৈতিক দলগুলোর কাছে
বেশ একটা কঠিন ব্যাপার, এবং কঠিন ব্যাপার শুধু না, চরম অস্বস্তির ব্যাপার। কারণ যতক্ষণ না তার একটা রাজনৈতিক চেহারা দেখতে পাচ্ছে ততক্ষণ কিন্তু রাজনৈতিক দলগুলো তাকে দেগে দিতে পারে না। কারণ রাজনীতির এটাই হচ্ছে নিয়ম, অপোনেন্টকে ধরে একদম ওই হাতে যা আছে দিয়ে ঠ্যা 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 শুইয়ে দাও। এতে যদি সামনে কাউকে দেখতেই না পান, মারবেন কাকে? এ তো সেই মিস্টার ইন্ডিয়ার মতো অবয়বহীন ঘুরে বেড়াচ্ছে। চালা আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। সত্যি সত্যি এটা কিন্তু খুব চাপে ফেলে দিয়েছিল রাজনৈতিক নেতাদের। তখন থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন যে এটার একটা রাজনৈতিক চরিত্র আগে দিতে হবে, যারই হোক, যাকে তার মানে এটা এত বড় একটা আন্দোলন, তারও অধিকারটা যদি কাউকে দিয়ে দিতে হয়, মালিকানা যদি কাউকে দিয়ে দিতে হয়, রাজি তারা। এত বড় আন্দোলনের মালিকানা তারা দিয়ে দিতে রাজি, কারণ তাহলে অন্তত একটা চরিত্র খাড়া করা যাবে এবং তারপর তাকে সময় সুযোগ বুঝে তাকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া যাবে। এক্ষেত্রেও তাই চলছে। এটা এই যে এই আন্দোলনের মধ্যে একটা এই যে স্লোগানটা উঠলো, সেটা তো সেই সুবিধাটাই করে দিল, একটা দরজা খুলে দিল বলা যায়। তৃণমূল বলছে যে এই আজাদি স্লোগানটা বুঝিয়ে দিচ্ছে তিলোত্তমার জন্য বিচারের দাবির আড়ালে একটা অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে। অথচ দেখুন, তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রথমে কিন্তু মানুষের সুরেই সুর মেলাচ্ছিল তৃণমূল। তারপর যখন দেখেছিল যে স্বতঃস্ফূর্তটা কোথাও গিয়ে শাসকের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে, তখনই কিন্তু তারা সেই নাগরিক আন্দোলনে রাম বামের চক্রান্ত দেখতে পেয়ে গেছিল, সেই অভিযোগ তো তুলেছিল। আর স্বাস্থ্য ভবনের সামনে যখন ওই জুনিয়র ডাক্তাররা 12 দিন ধরে বসেছিলেন, তখন বিজেপিকে বাদ দিয়ে বাম এবং অতি বামের ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন কুণাল ঘোষেরা। মানে প্রথম থেকে এখন পর্যন্ত এই একটা দিক কিন্তু ফিক্সড রয়েছে, এই আন্দোলনের পেছনে বামেদের জায়গাটা, সেটা একদম তৃণমূল অন্তত ফিক্সড করে দিয়েছে। এই আন্দোলন সংগঠিত করার পেছনে বামেরাই গুরুত্বপূর্ণ শক্তি, এরাই আছে, এটা তৃণমূল একদম সার্টিফাই করে দিয়েছে। কেন? কারণ তার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। বামেরা এই মুহূর্তে অঙ্কের হিসেবে শূন্য, যা ক্ষয়িষ্ণু অবস্থা এবং যা শক্তি, সেই জায়গায় যদি তাদের শক্তি বৃদ্ধি হয়, তৃণমূলকে সমস্যায় ফেলতে হতো তো সাংগঠনিক দিক দিয়ে বা নির্বাচনী রাজনীতিতে তাদের অনেক সময় লাগবে, কিন্তু তারা যত ওই শক্তিটা অর্জন করবে, সেই শক্তি তারা টানবে তো বিজেপির থেকে, ফলে বিরোধীদের মধ্যে কাটাকাটি হয়ে যাবে। সোজা অঙ্ক ছিল। কিন্তু যত দিন যাচ্ছে তৃণমূল কি বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক অঙ্কটা কোথাও গিয়ে গুলিয়ে যাচ্ছে? তারা নিজেরা বামেদের জন্য যে জমিটা তৈরি করে দিচ্ছে, সেটা যদি একটু শক্তপোক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তাদের হয়তো পরবর্তী ক্ষেত্রে নিজেদেরই সমস্যা হতে পারে। বলা তো যায় না কে কার সঙ্গে কখন কি করে বসে, ও রাজনৈতিক অঙ্ক কোথার থেকে কোথায় চলে যায়, অথবা কোথাও গিয়ে বিরোধীরা শক্তি অর্জন করছে। বামটা হয়তো লোকে ভুলে গেল, দেখলো বিরোধী একটা শক্তি তৈরি হয়েছে, মানে শাসক দলের বিরোধিতা করা যায়। এই বোধটা যদি মানুষের মধ্যে তৈরি হতে শুরু করে, তো ভয়ঙ্কর একটা চিন্তাভাবনা তৈরি হয়ে যাবে। কার হয়ে কাকে কিভাবে সাহায্য করছে সেটা ভাববে না তারা ভাববে বিরোধিতা করছে। এই বিরোধিতার অভ্যেস যদি একবার তৈরি হয়ে যায়, সেটা কিন্তু শাসকের জন্য খুব চাপের বিষয়। এটা বুঝেই কি তৃণমূল ওই বামেদের মুখ আর মুখোশ চিনে নিতে বলছে এখন। অতিবামেরা আর বামেরা এরা যে অস্থিরতা তৈরি করতে চাইছে, এটা বলে কি আন্দোলনের থেকে সত্যিই কিছু মানুষের দূরত্ব তৈরি করতে চাইছে তারা? বাম এবং বিজেপি দুদল আবার অদ্ভুতভাবে দেখুন একটা বিষয় একমত হয়ে গেছে। ক্ষেত্রে দুদলই মনে করছে আন্দোলনকে লক্ষ্যভ্রষ্ট করতে তৃণমূল এই কাজটা করেছে। এক্ষেত্রে আরও একটা বিষয়, বাম আর বিজেপির সুর যেরকম মিলে যাচ্ছে, ঠিক সেরকম তৃণমূলের যে অ্যাঙ্গেলটা, সেটাও কোথাও গিয়ে সুনির্দিষ্ট। সেটা বাম আর বিজেপি এই দুয়ের দিকে যেরকম আছে, তার থেকেও সঙ্গে সঙ্গে আবার ওই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আছে। মানে কোথাও গিয়ে এদেরও, মানে বাম এবং বিজেপি খারাপ, এরা বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত স্লোগান টোগান দিচ্ছে। এবার এদের সঙ্গে মিলে আছে জুনিয়র ডাক্তাররা, সুতরাং এরাও খারাপ, এরাও বিচ্ছিন্নতাবাদী।
মোদ্দা কথা এই বিচ্ছিন্ন করার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বা চাহিদা সবার মধ্যেই রয়েছে, এটা বুঝতে পারছি। দেখুন, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা যেরকম মনে করছেন যে যারা এই স্লোগান দিচ্ছেন তারা তৃণমূলপন্থী, বামেরাও মনে করছে তৃণমূল চক্রান্ত করে এই আন্দোলনটাকে হাইজ্যাক করতে চাইছে। মোদ্দা কথা তাদের লক্ষ্যটা আবার খুব পরিষ্কার, কোনোভাবেই ডাক্তারদের ভিলেন হতে যাওয়া যাবে না, কারণ তারা বুঝতে পারছেন ওই বিরোধিতা করার অভ্যেসটাকে জিইয়ে রাখতে গেলে এই মুহূর্তে কিন্তু ফ্রন্ট রানার হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা। সুতরাং তাদের ইমেজটা যে করেই হোক কোনোভাবে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বিরোধিতা করার অভ্যেসটাও বেঁচে থাকবে। আজাদি স্লোগানটা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবহৃত হতো বা গোটা দেশ জুড়ে যখন ব্যবহৃত হতো, তখন তো যারা আন্দোলনের সাথে থাকতো, যারা এই স্লোগান দিত, তারা মূলত বেকারত্বের থেকে আজাদি, মূল্যবৃদ্ধির থেকে আজাদি, সব কথা বেশি বলতো। সেখানে কিছু লোক ঢুকে পড়ে তারা এই ধরনের কাশ্মীর ভাঙে আজাদি, তারা দেশকে টুকরো করা ইত্যাদি স্লোগান দিত। কিন্তু সেই লোকগুলোকে বিচ্ছিন্ন করুন, আমরা কেউ এই ভারত ভাগ করার শক্তিগুলোর পক্ষে নই। বিভিন্ন রাজনৈতিক দল চেষ্টা করছে যে আমাদের থ্রু দিয়ে তাদের পলিটিক্যাল গোলগুলোকে পুশ করে, বা সেটার জন্য যদি কেউ এটা বলে থাকে সেটার দায় আমরা একেবারেই নিতে পারবো না, আমাদের সাথে এটার কোনো রিলেশন নেই। আমি আগেই বলেছি যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা কিছু অতি বামেরা করছে, তো সেই উদ্দেশ্য একটাই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেনারেই করছে। তারা জানে যে এই স্লোগানগুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আছে। এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আর কে কি কমেন্ট করছে সেটার দায় কেবলমাত্র সেই ইন্ডিভিজুয়াল পার্সনের, সেটা একটা সামগ্রিক মানুষের ভয়েস হতে পারে না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে দেশবিরোধী রাষ্ট্রদ্রোহী যারা, তাদেরকে তিনি এখানে লালিত পালিত করে রেখেছেন এবং এই কাজে তার দলেরও একটা অংশ যুক্ত রয়েছে। চক্রে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ, খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মোদের যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। মানে তৃণমূল যাদের বাম বলছে, বিজেপি তাদের তৃণমূল বলছে। এবং মোদ্দা কথা, জুনিয়র ডাক্তার যারা তাদের আন্দোলনকে প্রথম থেকে অরাজনৈতিক বলেছিলেন, সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দুদলই রাজনৈতিক বলছে। এইটা খেয়াল করে দেখুন, আলটিমেটলি ওইখানে গিয়ে পৌঁছেছে। স্লোগান নিয়ে পুলিশের অভিযোগ পর্যন্ত দায়ের হয়ে গেছে। এখন যদি নাগরিকরা ভাবতে শুরু করেন সত্যিই ডাক্তারদের একটা অংশ এই বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, রাজ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, এবং সবথেকে বড় কথা এই আন্দোলনটাকে অন্য কেউ, ডাক্তারদের, হয়তো ডাক্তাররা ভালো, ডাক্তারদের আন্দোলন এটা, কিন্তু সেটা হাইজ্যাক হয়ে গেছে কিছু বিচ্ছিন্নতাবাদী এখন রাজনৈতিক শক্তি, হয়তো যে রাজনীতিকে তারা ঢুকতে দিতে চান না বা যে রাজনীতির সংস্রব নেই ভেবেই তারা এগিয়ে এসেছিলেন, তারা এটার মালিকানা নিতে চাইছে, হাইজ্যাক করতে চাইছে। এটা যদি ভাবেন তাহলে কিন্তু অনেকগুলো জিনিস তৈরি হয়ে যাবে, অনেকগুলো জিনিস একসাথে ঘটে যাবে। এক, সাধারণ মানুষের মনে জুনিয়র ডাক্তারদের প্রতি যে সহানুভূতি তৈরি হয়েছে সেটা নষ্ট হতে পারে, তাহলে ব্যাকফায়ার করতে পারে। জুনিয়র ডাক্তাররা এরপর কর্মবিরতির রাস্তায় হাঁটলে তারা সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে পারেন, এটা 2 নম্বর সম্ভাবনা। যে আমরা এসেনশিয়াল সার্ভিসের সমস্ত ডিপার্টমেন্টের পক্ষ থেকে জয়েন করেছি, যেরকম যেখানে প্রয়োজন, কিছু ক্ষেত্রে সেই জায়গাটাতে আমরা ওপিডি সার্ভিসেসও দিচ্ছি, যেসব ডিপার্টমেন্টে এমার্জেন্সি সার্ভিসেস নেই সেখানে ওপিডি সার্ভিসেস দেওয়া হচ্ছে। আর আইপিডব্লিউ সার্ভিস যেটা সেটা সিনিয়র ডক্টররা যথেষ্ট এফিসিয়েন্টলি রান করছে সেগুলো, এবং যে পেশেন্ট কেয়ার তাতে হ্যাম্পার হচ্ছে যে আমাদের সিজওয়ার্কের জন্য, পাশে সিজওয়ার্কের জন্য, এটা পুরোপুরি মানে সত্যি কথা নয়। কিন্তু স্টেট যে সাবমিশনটা করেছিল যেখানে ক্লিয়ারলি এটা বলা ছিল যে কোনো ডাক্তার কোথাও ওপিডি সার্ভিসেস করছে না, কোনো জুনিয়র ডাক্তার, এটি সর্বৈব মিথ্যা। এবং সিনিয়র ডাক্তাররা তো প্রথম থেকেই ছিলেন, আমরা যবে থেকে আংশিক কর্মবিরতিতে জয়েন করেছি তখন বিভিন্ন ডিপার্টমেন্ট এসওপি নিয়ে ওপিডি আইপিডি সার্ভিসে জয়েন করেছে। এরকম একটা ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে, এবং পরপর 2-3টে ঘটনা 2-3 দিনে ঘটলো। সাগর দত্তে যে ঘটনা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক ঘটনা না? আর কিছু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। দেখুন, আজই কিন্তু সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার 4র্থ শুনানি ছিল। সেই শুনানিতে কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন জুনিয়র ডাক্তারদের সব পরিষেবার সাথে যুক্ত হতে হবে, অর্থাৎ আদালত তাদের পুরো দমে কাজ শুরু করতে বলছে। কিন্তু
তারপরেও আন্দোলনের রাস্তায় যদি তারা ফেরেন, তাদের হাতে যে শুধু পেন্সিল নেই সেটা তো বোঝা যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের হাতে কি আছে? আছে এমন একটা মোক্ষম হাতিয়ার যেটা রাজ্যের চরম অস্বস্তির কারণ। সুপ্রিম কোর্টে আজকে শুনানিতে ওই সাগর দত্ত হাসপাতালে ডাক্তারদের ওপর হামলার প্রসঙ্গ তো উঠেছিল গত শুক্রবার। সাগর দত্ত হাসপাতালে সেখানে এক রোগীর মৃত্যু হয়, আর তারপর সেই রোগীর পরিবার হাসপাতালের 4 তলায় ওই ফিমেল ওয়ার্ডে ঢুকে জুনিয়র ডাক্তার এবং নার্সদের মারধর করে। সিসি ক্যামেরায় সেই মারধরের ছবিও তো ধরা পড়ে। আজ সুপ্রিম কোর্টে সাগর দত্ত হাসপাতালের সেই হামলার প্রসঙ্গ উঠতেই প্রধান বিচারপতি কিন্তু যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটা রাজ্যকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিল। প্রধান বিচারপতি চন্দ্রচূড় কিন্তু বলেছেন নিরাপত্তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার, 14 দিন সময় চেয়েছিল, শেষ সময় কিন্তু কোনো কাজই 50% বেশি করে উঠতে পারেনি রাজ্য। ভাবুন, ভাগ্যিস কপিল সিব্বাল আজকের শুনানিতে ছিলেন না, তাই তিনি এর আগের দিন 14 দিনের সময় চেয়ে নিয়েছিলেন। এবার তার জায়গায় রাজ্যের হয়ে যারা সওয়াল করছিলেন তারা এখন কথা দিয়েছেন যে 31শে অক্টোবরের মধ্যে নাকি নিরাপত্তার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, কোথায় 14 দিন আর কোথায় 31শে অক্টোবর? সেপ্টেম্বরের মধ্যে যে কথা রাখা যাবে না, এটা কি রাজ্য সরকার বুঝতে পারেনি? সুপ্রিম কোর্টে ওই সাগর দত্তে জুনিয়র ডাক্তার আর নার্সদের ওপর হামলার প্রসঙ্গ ওঠায় আত্মপক্ষ সমর্থনের চেষ্টায় রাজ্য কি বলেছে জানেন? বলেছে যে এইখানে বেড ছিল না, বলেছে যে ডাক্তাররা এসে দেখেননি, অ্যাটেন্ড করেননি। এই অভিযোগগুলোর কতটা তাৎপর্য যারা সওয়াল করছিলেন তারা কি বুঝেছিলেন? এটা বলে তারা কি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গাফিলতিগুলোকেই আরও প্রকট করে দিলেন না? বা জুনিয়র ডাক্তারদের যে অভিযোগগুলো তারা মানে রেগুলার বেসিসে করে আসছে, যেগুলো নিয়ে তারা ওই কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করতে গেছিলেন, সেগুলোকেই তারা মান্যতা দিয়ে দিলেন না? সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দুটো জিনিস তো তার মানে স্বীকার করেই নিল যে ওখানে বেড অপ্রতুল, অর্থাৎ হাসপাতালে, সরকারি হাসপাতালে রোগীরা বেড পান না, সেজন্যই তো তাদের রেফার করা হয়। এই রেফারেল সিস্টেম বন্ধ করতে হবে, এটা তো জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল, এবং এই রেফারেল বন্ধের জন্য মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন। তারপরেও যে কোথাও গিয়ে সেই পরিকাঠামোগত কোনো উন্নতি হয়নি, সেটা তো রাজ্য একদম সুপ্রিম কোর্টে স্বীকার করে নিল। ভাবুন তো, তারা পরপর মানে যা যা বলছে সেটা তাদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। তারা একদিকে যেরকম সুপ্রিম কোর্টে এই 14 দিনের সময় নিয়ে তার মধ্যে নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি, এটা স্বীকার করে নিয়েছে, ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী এতবার বলার পরেও এই রেফারেল বন্ধের ব্যবস্থা যে তারা করতে পারেনি, মানে সেই পরিস্থিতি যে বদলাতে পারেনি, সেটাও তো স্বীকার করে নিয়েছে। বেড না থাকলেই তো রেফার হয়। এবার তার সঙ্গে আরেকটা কথা, সেটাও তো তারা কোথাও গিয়ে নিজেদেরই প্রশ্নের মুখে ফেলে দিল। সিসি ক্যামেরার ফুটেজে সেদিন ঘটনায় সে তো পরিষ্কার দেখা গেছে সাগর দত্তে জুনিয়র ডাক্তাররাও আক্রান্ত হয়েছেন, তার মানে ডাক্তার ছিলেন। এবার সত্যিই যদি সময়ে কোনো ডাক্তার ওই রোগীকে না দেখেন, তাহলেও তো রাজ্যের স্বস্তি পাওয়ার কোনো কারণ নেই। আন্দোলনরত এই যে ডাক্তাররা, তারা বারবার কি বলছেন সরকারি হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম নেই, অসংখ্য শূন্য পদ রয়েছে। এই জুনিয়র ডাক্তারদের দিয়ে যারা অ্যাকচুয়ালি পড়াশুনো করছেন আর কি, স্টাইপেন্ড পান, মাইনে না, তাদের দিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছে, ঠেকনা দেওয়া হচ্ছে। আজকে তো বোঝা যাচ্ছে যা বলেছেন ঠিক। এর আগে যেগুলো হিসেব দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, 7 লক্ষ মানুষ ফিরে গেছেন, মানে পুরোটাই এই জুনিয়র ডাক্তার নির্ভর। এবং আরও একটা কথা, আজকে এটা বারবার করে মনে পড়ছে, এটা ওই তিলোত্তমার মৃত্যুর পর যে কথাটা বারবার তার আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবরা বলেছিলেন, ক্লান্তি, মারাত্মক ক্লান্তি, টানা 36 ঘন্টা ডিউটি করতে হয়, কাউকে কাউকে আরও বেশি করতে হয়, শরীর আর দেয় না। আজকেও তো সেই প্রসঙ্গ এসছে। যে রিপোর্ট জমা পড়েছে সিবিআই এর, তাতে
লেখা যে যখন ওই বডি পাওয়া গেছিল তিলোত্তমার, তখন নাকি তিনি চশমা পরেছিলেন। প্রধান বিচারপতিকে জিজ্ঞেস করছে জানেন, ওই অবস্থায় চোখে চশমা পরে থাকলো কি করে? সেটাও জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে যে আসলে ক্লান্ত হয়ে গেছিল, তো খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই হয়তো চশমা খুলতে ভুলে গেছিল। এবার ভাবুন, নিজেরাই নিজেদের সবকটা প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন ওই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। কেউ যদি পর এই বিষয়গুলোকে বুনে দেয়, তাহলে রাজ্যের যুক্তিটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? এই জন্যেই যে প্রত্যেকটা কথা যেগুলো আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে রাজ্যের আইনজীবী বলেছেন, তারা কি সব ভুলে গেছিলেন? নাকি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যে করেই হোক বক্তব্য রাখতে হবে, তাদের ভিলেন বানাতেই হবে, এইটা ভাবতে গিয়ে, এই চেষ্টাটা করতে গিয়ে তাদের সুবিধা করে দিলেন। আইসিইউর বেডটা না থাকলে আমার মনে হয় যে ডাক্তারদের হাতে তো কিছু করার নেই। এটা তো মানে সরকারের দায়িত্ব যে একটা কলেজটা কীভাবে চলছে, সব ফ্যাসিলিটিগুলো দেখাশোনা করার দায়িত্ব সরকারের। রাজ্য সরকারের অস্বস্তির কারণগুলো জানেন তার মানে, এবং জানেন বলেই কি তৃণমূল নেতৃত্ব আরও বেশি করে এই আন্দোলনকে ঘিরে অস্বস্তিতে রয়েছেন। আর তাদের মনে হচ্ছে যে এই অস্বস্তি কাটানোর একমাত্র রাস্তা এই আন্দোলনকে ঘিরে যত রকম বিভ্রান্তি তৈরি করা যায় সেটা করতে হবে। দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্ত, আর আরজি করে আর্থিক দুর্নীতি সহ স্বাস্থ্য ব্যবস্থায় বেনিয়মের তদন্ত, এই দুটো তদন্ত তো সমান তালে চলছে। ডাক্তাররা এই দুটো বিষয়েই আন্দোলন করছেন। তাদের আন্দোলনের মূল স্লোগান কি? উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস স্লোগানের মধ্যে দিয়ে তাদের আন্দোলনের একটা উদ্দেশ্য বোঝা যায় যে তারা দুটো অভিযোগেরই নিষ্পত্তি চাইছেন, বিচার চাইছেন, দোষীদের শাস্তি চাইছেন। তৃণমূলত উই ওয়ান্ট জাস্টিস বলছে। তাদের টার্গেট কি? সাধারণ মানুষ, তারা তাদেরও পার্ট, সেই হিসেবে ধরতে পারি। তারাও চাইছেন যে দোষীদের শাস্তি হোক। সাধু উদ্দেশ্য, এটাই তো হওয়া উচিত। সবাই তো একই কথা বলছেন। কিন্তু আজ ওই সুপ্রিম কোর্টের শুনানি শুরুর আগে কলকাতা সহ জেলায় জেলায় যে মহিলা তৃণমূল পথে নেমেছিল, মানববন্ধন করলো, তারা কিসের জন্য সুপ্রিম কোর্টের শুনানির দিনই পথে নামলেন? নিশ্চয়ই চাপ সৃষ্টি করতে। কিসের জন্য? তাড়াতাড়ি যাতে এই মামলার নিষ্পত্তি হয়। দেখুন, এই মামলার নিষ্পত্তি হোক, এটা সবাই চাইছেন। কিন্তু একটা জিনিস তো খুব পরিষ্কার, যেটা সুপ্রিম কোর্টও বলেছে, সেখানে প্রধান বিচারপতি রয়েছেন, সেখানে সিবিআই তারা রিপোর্ট দিয়ে জানিয়েছে যে কোথাও গিয়ে এই তদন্তের বহু তথ্য প্রমাণ ইধার উধার হয়ে গেছে। ফলে তড়িঘড়ি করে কিছু করা যাবে না, পুরো জিনিসটা নতুন করে আস্তে আস্তে সাজানো হচ্ছে। দেখুন, পুরোটা হতে কতদিন কি সময় লাগবে না লাগবে আমরা জানি না। আমরা শুধু দুটো জিনিস জানি, এক, দোষীরা শাস্তি পাক, আর দুই, আস্তে আস্তে যেন কালের গহ্বরে এই মামলাটা হারিয়ে না যায়। এবার এর সঙ্গে তৃণমূলের আজকের যে চাপ সৃষ্টি করার মিছিল, তার উদ্দেশ্যটা একটু ম্যাচ করিয়ে নিন, আপনারা বুঝতে পারবেন কোন উদ্দেশ্যে কোন মিছিল হয়। যে নারকীয় ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং গোটা ব্যাপারটাই বিচারাধীন আছে, সিবিআই এর হাতে আছে। তাই আমাদের একটা দাবিও আছে যে নির্যাতিতার বিচার চাই। কত দূর সিবিআই সংঘবদ্ধভাবে একটা আজকে 30 তারিখটা, এবং ধরুন সেভাবে দেখতে গেলে তো সুপ্রিম কোর্টের মামলা তো 27 তারিখে ছিল, আর আমাদের এটা ধার্য ছিল 30 তারিখে। সুতরাং তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এটাও তো ঠিক যে সিবিআই এতক্ষণ লাগছে কেন, কত দূর? সিবিআই, তুমিও তোমার জবাবটা দাও। শশীবাজার কথাটা খুব ইন্টারেস্টিং, জানেন তো, আর সেটাই হয়তো যাবতীয় প্রশ্নের উত্তর। তৃণমূল কোথাও গিয়ে তারা বুঝেছেন যে তাদের এই আন্দোলনটা এই শুনানির দিনই, এটা এই একসঙ্গে হয়ে যাওয়াটা লোকে মনে করতেই পারে যে এই চাপ সৃষ্টি করা বা এটা উদ্দেশ্য প্রণোদিত। সেই জন্যেই তারা হয়তো ক্লারিফিকেশান দিচ্ছেন যে আসলে মামলাটা শুনানি হওয়ার কথা ছিল 27 তারিখ, এখন 30 তারিখ পিছিয়ে হয়েছে। যদিও সেটা ঘটনাচক্রে রাজ্য সরকারই আবেদন করেছিল 30 তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়ার জন্য, তাই হয়েছে। তো যাই হোক,
তার ফলে তারা বোঝাতে চেয়েছেন যে এটা কাকতালীয়, এটা ঠিক আছে, বোঝা গেল। কিন্তু একই সঙ্গে কেন এত সময় লাগছে এটা তো বলে খুব সমস্যার জায়গা তৈরি হয়ে গেল। সিবিআই কি জবাব দিতে হবে, সিবিআই ইতিমধ্যে আবার যে জবাবটা দিয়েছে সেটা তো রাজ্যের জন্য খুব একটা ভালো ব্যাপার না, তাই না? কারণ তারা তো খুব স্পষ্টই বললাম এই তথ্য প্রমাণ লোপাটের কথা বলেছে, সেই জন্যই দেরি হচ্ছে, সেই জবাব তারা দিয়ে দিয়েছে। এবার তার বাইরেও আর কি জবাব দরকার হতে পারে সেটা নিশ্চয়ই তার যারা দাবি করছেন তারা সুস্পষ্টভাবে জানেন। দেখুন, গোদা বাংলায় একটা বিষয় তো বুঝতে পারছি যে যতক্ষণ না এই জায়গাটায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছবি পাওয়া যাচ্ছে যে ক্রাইম সিনের অদল বদল কতটা ঘটেছে এবং সিবিআই সেই ফাঁক ফোকরগুলো মেরামতি করতে পেরেছে কিনা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মামলায় নতুন করে কোনো অগ্রগতি হওয়ার মানে সম্ভাবনাটাই নেই। এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। জানেন তো, সুপ্রিম কোর্টও তো সিবিআইয়ের বক্তব্যকে খারিজ করে দেয়নি। আজকেও প্রধান বিচারপতির বেঞ্চে তারা তদন্ত কত দূর এগোলো সেটা জানিয়ে একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেটা দেখে আদালত কিন্তু সন্তোষ প্রকাশ করেছে। প্রধান বিচারপতি বলেছেন তদন্ত ঠিক দিকে যাচ্ছে, সিবিআইকে তদন্ত করতে দেওয়া হোক। এবার এরপর মানে এই দ্রুত তদন্ত শেষ করার দাবিটা আসলে বুমেরাং হয়ে যাচ্ছে কিনা সেটা যদি বুঝতে হয় তাহলে তো আরও কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, আজ না বললেই নয়। এবার একটা টি ব্রেক নিতে চাই। আমি জানি এটা আপনাদের ডিনার টাইম, কিন্তু যেটা না বললেই নয় সেটা তো চা ছাড়া বলা যাবে না, আর চায়ে কখনো না করতে নেই। আমাদের সাংবাদিকদের জীবনে জানেন তো চাটা হচ্ছে জীবনী শক্তি, মারাত্মক। সারাদিন এই চাই আমাদের চালিয়ে যায় আর কি। আর একই সঙ্গে রাজনীতিরও চালিকা শক্তি। জাতীয় রাজনীতিতে তো ওই চায় পে চর্চা করে চায়ের চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বাংলাই বা পিছিয়ে কোথায় বলুন? এই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো চায়ে কোনো হাফ চান্সও মিস করেননি কখনো। খেয়াল করে দেখুন, সেই শুভেন্দু অধিকারীকে চা খেতে ডেকেছিলেন, ডেকে কী অস্বস্তিতেই না ফেলে দিয়েছিলেন। তারপর কার্শিয়াংয়ের বাগানে গিয়ে চা তুলেছেন, সুগন্ধি ফ্লেভারে চুমুক দিয়েছেন, আবার রাস্তাঘাটে চায়ের দোকানে অনায়াসে উনুনে কেটলি বসিয়েছেন, চা তৈরি করেছেন। আর তৃণমূল নেত্রীর চা কখনো বিস্বাদ হয়নি। এবং সব কটা সময় মানুষজন এই চায়ের ব্যাপারে মানে সম্পূর্ণরূপে মোহিত হয়ে গেছে। সেগুলো আমরা ভোটের ফলাফলে দেখেছি। একদিনই শুধু চা সৌজন্যের ছন্দপতন হয়েছে, যেদিন ওই কালীঘাটের দুয়ার থেকে চা না খেয়ে ফিরে এসেছেন জুনিয়র ডাক্তাররা। ভাবুন, লাইভ স্ট্রিমিং নিয়ে দর কষাকষি করতে গিয়ে বৈঠক তো হলোই না, মুখ্যমন্ত্রীর চা খাওয়ার আবেদনও ওই জুনিয়র ডাক্তাররা ফিরিয়ে দিয়ে এলেন। মানে চা সেই প্রথম প্রত্যাখ্যান করলেন। এটা না বড় অন্যায়। চা প্রত্যাখ্যান করলে চা মানে কে যে মাফ করবেন, কে যে মানে ভবিষ্যতে আশীর্বাদ করবেন আমরা জানি না, কিন্তু চা প্রেমীরা নিশ্চিতভাবেই খুব দুঃখ পাবেন। আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও। লক্ষ্মী ভাই বলে রাখা, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। তাহলে আপনারা আমাদের চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি। এরপর কিন্তু বাংলার রাজনীতিতে এই চায়ের প্রসঙ্গ উঠলেই জুনিয়র ডাক্তারদের সেই সমস্বরে ন্যায়ের প্রসঙ্গ উঠবেই। ডাক্তারের পর স্লোগানও দিয়েছিলেন, তোমার চা তুমিই খাও, তিলোত্তমার বিচার দাও। তারপর অবশ্য বৈঠক হয়েছিল, লাইভ স্ট্রিমিং ছাড়াই হয়েছিল। ডাক্তারদের কর্মবিরতিও উঠেছে। হয়তো তারা কোথাও গিয়ে রিয়েলাইজ করেছিলেন চা প্রত্যাখ্যান করাটা ঠিক হয়নি, ওটা পাপ আর কি। কিন্তু যাই হোক, মীমাংসা বৈঠকেও জুনিয়র ডাক্তাররা চা খাওয়া তো দূরের কথা, চায়ের কাপে চুমুকটুকুও দেননি। এবার শাসক দলের কথা ভেবে দেখুন,
নিজের চা দুধ কেটে নষ্ট হয়ে গেছে, আর পাশে বসে থাকা লোকের চা গায়ে পড়ে ফোসকা ধরিয়ে দিচ্ছে। সেরকমই তো ব্যাপারটা। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন বন্যা পরিদর্শনে, ঝটিকা সফর, আর তখনই ধর্মঘট। তাও কি ধর্মঘট না, ওই চা ধর্মঘট। সকাল থেকেই পাহাড়ে 12 ঘন্টার প্রতীকী ধর্মঘট। তাতে কারা সমস্যায় পড়েছেন? পর্যটকরা। 20% বোনাসের দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকরা। মালিকপক্ষ 13%-এর বিরুদ্ধে দিতে নারাজ। বারবার এটা হয় জানেন তো, মানে এই বোনাস নিয়ে গণ্ডগোলটা একদম প্রত্যেকবারের একদম একটা রুটিন মাফিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রোববার ত্রিপাক্ষিক বৈঠকে মীমাংসা হয়নি, তাই ওয়ার্নিং দিতে প্রথমে প্রতীকী ধর্মঘট, তারপর প্রতিক্রিয়াটা বুঝে নিয়ে বড় কিছু করার প্ল্যান। অজয় এডওয়ার্ডস আর অনিত থাপা এই ধর্মঘটকে সমর্থন করেছেন। তার মানে ভাবুন, চায়েরকে কেন্দ্র করে বা এই চা ধর্মঘটকে কেন্দ্র করে পাহাড়ের শক্তি বিন্যাসটা কত দ্রুত বদলে যাচ্ছে। এই চা, ব্যর্থ বৈঠক এবং আন্দোলন। খেয়াল করুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে থাকাকালীনই এই 3টে শব্দ উচ্চারিত হলো। যদিও এই চায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পার্টি বা তার আন্দোলনের সরাসরি কোনো যোগাযোগ নেই, কিন্তু কোথার থেকে আসছে এটা? সাধারণত তো আমরা দেখি যে ওই ব্যারাকপুর, হুগলির পাট শিল্পাঞ্চলে পুজোর আগে কাজ বন্ধের নোটিশ পড়ে। তলিয়ে দেখলে দেখা যায় সেখানেও তো সেই বোনাস দেওয়া নিয়েই গণ্ডগোল। চা বাগানে শ্রমিকরাই আন্দোলনে চলে গেছেন। এবার এই আন্দোলনকে কেন্দ্র করে পাহাড় অচল হয়ে গেলে সেটা তো আবার জাতীয় ইস্যু হয়ে যাবে। শিলিগুড়ি করিডোরে প্রভাব পড়লে সেটা আন্তর্জাতিক কিছু, আর যদি লাগাতার আন্দোলন চলে তাহলেও সেটা রাজ্যের পক্ষে অস্বস্তিকর। কারণ আন্দোলন সেটা আবার বড্ড ছোঁয়াচে রকম। একটা আন্দোলন আরেকটা আন্দোলনকে চাঙ্গা করে দিতে পারে। আর দক্ষিণবঙ্গের বাঙালি নর্মাল কোর্সে কী হয়, পুজোর ছুটিতে পাহাড় পর্বতে একটুখানি ছুটে যায়, ডিঙোতে চায়, মানে সীমানা আর কি। তাতে একটু মন ভালো হয়, ক্ষোভ একটু কমে। যত বাইরে যায়, যত ফুরফুরে বাতাস, ততই তো মনের ক্ষোভ প্রশমিত হওয়ার চান্স। বলা তো যায় না। এবার ভাবুন, এরকম পুজোর বাজারে দার্জিলিং যেতে না পারা বাঙালির মনেও যদি আবার নতুন করে রাত দখলের বাসনা জন্মায়। মানুষ রাতের পর রাত জেগে থাকলে শরীর খারাপ করবে তো, আর শরীর খারাপ হলে মন খারাপ হবে, শরীর মন দুটোই খারাপ হলে মেজাজ তিরিক্ষে হবে। তখন তো আবার সরকারের দুশ্চিন্তা। ব্রিটিশ আমলে যেরকম সরকারি স্কুলে পড়ানো হতো না, মনে আছে? মানে আমরা দেখেছি গল্পের বইটাই পড়ে আর কি। তখন লেখা হতো নাকি গরিব ভারতীয় প্রজাদের চিন্তায় নাকি ব্রিটিশ সাম্রাজ্ঞীর রাতে ঘুম হতো না। ভেবে দেখুন একটা চা প্রতিবাদ কোথায় পৌঁছতে পারে। হয়তো তাই প্রশ্ন শোনা মাত্র চায়ের সঙ্গে যাবতীয় যোগসূত্র ওই পুজোর ফিতে কাটার মতোই জাস্ট কেটে বার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের আন্দোলন কি কেন্দ্রের কোর্টে সরাসরি চালান করে দিল রাজ্য সরকার? মানে যা শত্রু পরে পড়ে। আমি কোন সমর্থন করি না, চা শ্রমিক সেটা ওদের ট্রাইপাইড মিটিং চলছে কমিশনের সাথে, তারা ডিসাইড করবে। আপনি কি হস্তক্ষেপ করবেন? না, আই ক্যানট ইন্টারফেয়ার। লেবার কমিশন ওদের সাথে হস্তক্ষেপ করবে। কেউ কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, সবাই ডুয়ার্স হয়ে গেছে, পাহাড়টা নিয়ে আশা করছে সেটেল হয়ে যাবে। সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে এবং সমস্ত মালিক চা বাগানগুলো এখন যারা চালান তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায়, সব ভবানীপুরের বাসিন্দা। दीदी ने कहा कि वो किसी तरह का बंद का समर्थन नहीं करती, लगता है हमारा खुद का अपना नुकसान हो। लेकिन आज ये जो स्थिति पैदा हुई है दीदी, मैं आपको बताना चाहता हूँ, आपके सरकार के कारण, आपके लेबर डिपार्टमेंट के कारण और आपके कारण ये स्थिति पैदा हुई है। বাদশাহ বাবর ছেলে হুমায়ুনের জীবনের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। বাদশাহ হুমায়ুন আবার রানী কর্ণাবতীর রাখির দাম দিতে রাজ্য বাজিয়ে রেখেছিলেন। আর ভরতপুরের হুমায়ুন কবির তিনি ধারাবাহিক কটু মন্তব্যে কাকে বাজি রাখছেন? পার্টিকে, সরকারকে, নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে, নাকি বাজিটা তিনি স্থান কাল পাত্র হিসেব করে একদম পারফেক্টলি ধরেছেন আসল জায়গায় পরিস্থিতির ওপরে? কলকাতা থেকে বাজিকে নর্মাল কোর্সে দেখলে হয়তো পাজি বলে মনে হচ্ছে, কিন্তু
লোকসভা ভোটের সময় 70% আর 30%-এর পাটিগণিত ওই ভরতপুরের তৃণমূল বিধায়কই আমাদের পড়িয়েছিলেন, শিখেও ছিলেন এক্স্যাক্টলি ঠিক কীভাবে কি হতে পারে। অনুপ্রবেশের বিতর্কে বিজেপির 2 বিধায়ক সুব্রত মৈত্র আর গৌরীশঙ্কর ঘোষের পা ভেঙে দেওয়ার হুমকিও তো ওই হুমায়ুন কবিরই দিয়েছিলেন। এবার তিনিই এখন ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরুর পর পাল্টা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন। তার আগে ওই 2 মিনিট সময় চেয়েছিলেন, তাতেই ঠিক করে দেবেন বলেছিলেন। লাগাতার মানে কার্পেট বোমিং চলছে আর কি, রোজ একটা না একটা কিছু বলে যাচ্ছেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। এবার ভাবতেই পারেন যে তিনি কি কোনো স্পেসিফিক লক্ষ্য নিয়ে, কোনো এজেন্ডা নিয়ে এই সমস্ত কাজ করছেন। দেখুন এই যে পাল্টা ঘেরাও ঠেরাও করবেন আর কি, তার জেরে তার বিরুদ্ধে থানায় FIR দায়ের পর্যন্ত করেছেন এক চিকিৎসক। আর তারপর তাতে থেমে গেছেন ভাবছেন তো? হুমায়ুন হুঙ্কার দিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস কি করে হয় সেটা ভেবেই তিনি এখন অগ্নিশর্মা হয়ে আছেন। এসব ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এখানে FIR করার হিম্মত কোথা থেকে পাই? সুপ্রিম কোর্ট রাজ্যকে বলছে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে হবে। সেখানে শাসক দলের বিধায়ক বলছেন ডাক্তারদের ঘেরাও করবেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে মামলাও করতে চলেছে এই নিয়ে। এবার সত্যি যদি হুমায়ুন ঘেরাও করেন কি হবে ভাবেন তো? মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ডাক্তাররা ঘেরাও হবেন, রাজ্য পুলিশ পৌঁছবে ডাক্তারদের ঘেরাও মুক্ত করতে। এবার রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে। আর ডাক্তাররা ঘেরাও মুক্ত হওয়ার পরেও দীর্ঘদিন ওই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পরিষেবা তো স্বাভাবিক হবে না। এই সাগর দত্তেই দেখছি কিছু লোক মার খেয়েছেন, কিছু জুনিয়র ডাক্তার হেনস্থা হয়েছেন, তার জন্য বাকিরা কর্মবিরতিতে চলে গেছেন। এবার এটা যদি এরকম ঘেরাও ঠেরাওয়ের কর্মসূচি হয়, মেডিকেল কলেজ ঘেরাও হয়ে যায়, তাহলে তো রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে ডাক্তাররা কাজ বন্ধ করে দেবেন। এবার সিনিয়র ডাক্তাররা তারা তো প্রথম দিন থেকেই বলে আসছেন প্রয়োজনে তারা মাস রেজিগনেশন দেবেন। সব মিলিয়ে কি হবে বুঝতে পারছেন? কি অরাজকতার একটা তৈরি হবে, সেটা কি হুমায়ুন কবির জানেন না? রাজনৈতিক নেতা তো এই সমস্ত স্বাভাবিক বিষয়গুলো জানবেন, এটাই তো স্বাভাবিক। আর তিনি তো মানে ওই হঠাৎ করে ভুঁইফোর কোনো নেতা নন, পোড় খাওয়া নেতা। অধীর চৌধুরীর ছত্রছায়ায় রাজনীতি করতেন এক সময়। অধীরকে ছেড়ে যখন তৃণমূলে আসেন তারপর রাজ্যের মন্ত্রী হয়ে গেছিলেন, টাইমলি সুইচ করেছিলেন। এবার নাগরদোলার মতো মাঝখানটা তারপর পাকও খেয়েছেন, এ দল ও দল করেছেন, হারিয়ে কিন্তু যাননি। খেয়াল করে দেখুন, অধীর চৌধুরী এখন না বিধায়ক, না সাংসদ, না প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু হুমায়ুন কবির ভরতপুরটা দিব্যি ধরে রেখেছেন। বোকা মানুষ তো বুদ্ধিমানের মতো পা ফেলতে পারে না। তাহলে হুমায়ুন এখন যেগুলো বলছেন সেগুলোকে কি বোকামি বলা যাবে? তাহলে কি বলা যায়? সুচিন্তিত পদক্ষেপ। হুমায়ুনের এলাকায় যারা বাস করেন তারা এই হুমকারে রীতিমতো চনমনে হয়ে যাবেন। ডাক্তারদের লাগাতার আন্দোলনে তাদের মনেও নিশ্চয়ই সংশয় জাগছিল। এবার শহর কেন্দ্রিক আন্দোলনটা গ্রামে চুইয়ে পড়ার আশঙ্কা ছিল। হুমায়ুন ডাক্তারদের গণশত্রু করে এই আন্দোলনের সামনে বাঁধ দিয়ে দিলেন। তার মানে হুমায়ুন বিতর্কিত মন্তব্য করেননি, হুমায়ুন পরিকল্পিত মন্তব্য করেছেন। শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে 50,000 লোক গিয়ে। এটার মানে কি? আলোচনা করে কি হচ্ছে? কাদের সাহসে ঘটছে? 50,000 লোককে ঢুকিয়ে দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে কিছু হলে তার দায় কিন্তু তাকেই নিতে হবে। আমরা ভয় পাইনি। আমাদের সিদ্ধারা তো আমাদের মাননীয় নগরপাল তার মতো নয়, আমাদের সিদ্ধারা যথেষ্ট সোজা। তারা আইন তৈরি করবেন, অথচ তারাই আইন ভাঙার কথা বলবেন। আমরা আইনি যা ব্যবস্থা, ওনাকে আইনি নোটিশ ইত্যাদি পাঠাবো, ডেফিনেটলি আমরা আদালতের নজরে আনবো। এইসব লক্ষ্য কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। হুমায়ুন কবির বুঝতে পারছেন না, এরপরে তো হনুমান কবির বলবে লোকে।
হনুমান কবির হয়ে বেঁচে থাকবেন। হুমায়ুন কবির নিজেকে কি মোগল সম্রাট হুমায়ুন ভাবছেন নাকি? আর ওনাদের নেতৃত্বকে উনি পাওয়ারফুল বেশি হয়ে গেলেন। শব্দবন্ধ, শব্দ চয়ন, এসবের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, মাত্রাজ্ঞান থাকা উচিত, এবং সেই মাত্রাটা এইসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুর, স্বর এবং শব্দ আমাদের সতর্কভাবে প্রয়োগ করা উচিত। এই যাবতীয় অস্বস্তিকর পরিস্থিতিতে কুণাল ঘোষ যেভাবে দলের অবস্থানটাকে ডিফেন্ড করে এসছে, তাতে কিন্তু দল তার জন্য মানে এটা ভবিষ্যতে রাজনীতির ছাত্রদের কাছেও একটা বড় কেস স্টাডি হতে পারে, জানেন তো। খেয়াল করে দেখুন, ওনার পরপর বিভিন্ন ক্ষেত্রে চরম অস্বস্তির সময়ও দলকে ডিফেন্ড করে ওনার বক্তব্যগুলোকে। হুমায়ুন কবির প্রসঙ্গে তো আজকে তিনি বলেছেন এটা স্থানীয় ব্যাপার। দলেরও কি তাই মত? তৃণমূল তো এখনও বলেনি তারা হুমায়ুন বা কুণাল ঘোষ যা বলেছেন তার কোনোটার সঙ্গেই ভিন্ন মত। মানে তৃণমূল কংগ্রেসও হুমায়ুন কবিরের বক্তব্যকে স্থানীয় বিষয় হিসেবেই দেখছে। এবার প্রশ্ন হলো, সব ঘটনাই তো কোনো না কোনো স্থানে ঘটে, তাহলে সব ঘটনাই কি স্থানীয় ঘটনা? এই যে রাজন্না হালদার আর প্রান্তিক চক্রবর্তী সোশ্যাল মিডিয়ার জন্য একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলেন, সোশ্যাল মিডিয়াও তো একটা স্থান, তখন কিন্তু কুণাল ঘোষ স্থানীয় ব্যাপার বলেননি। এবার হুমায়ুন কবিরের বক্তব্য সেটা তো ভরতপুরে শুধু পড়ে নেই, রাজ্য জুড়ে ছড়িয়েছে, কিন্তু হুমায়ুনকে বোঝানোর চেষ্টা তো তৃণমূলের তরফে করা হচ্ছে না, শাস্তিও দেওয়া হচ্ছে না, সতর্কও করা হচ্ছে না। অথচ রাজন্না প্রান্তিকের শর্ট ফিল্মের ক্ষেত্রে তাদের কতটা কড়া অবস্থান আমরা দেখলাম। তাদের ঘিরে প্রথমে সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ হলো, তারপর টিএমসিপির থেকে তারা সাসপেন্ড হলেন, তারপর সিনেমার রিলিজটাই পিছিয়ে গেল, যদিও সেটা ওই অভিভাবকরা, নির্যাতিতার অভিভাবকরা তারা সুপ্রিম কোর্টে বলেছেন বলে। এবার প্রান্তিক জানিয়েছেন এরপরেও কিন্তু দল অভিভাবকের মতো বকাঝকা করতেই পারে। আর রাজন্না জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে পুজোয় শাড়ি উপহার দিয়েছেন। এরপর অভিভাবকদের মতামত নিয়ে পরে সিনেমাটা রিলিজ হবে। দিদি আমাকে পুজোর উপহার স্বরূপ একটি শাড়ি পাঠিয়েছেন, তো সেই জায়গা দাঁড়িয়ে অবশ্যই সেটা আমাদের কাছে একটা গর্বের বিষয় বা আশীর্বাদের বিষয়। এইটাই ব্যাপার যে মা বাবার সাথে ছেলে মেয়ের দূরত্ব কখনো বাড়ে না। একটি সিচুয়েশন নিয়ে হয়তো সাময়িক কিছু তর্ক বিতর্ক তৈরি হতে পারে, কিন্তু মা বাবার ভূমিকা পালন করেন এবং সন্তানদের উচিত মা বাবার ভূমিকাকে, মা বাবার বক্তব্যকে দিনের শেষে গিয়ে সম্মান জানান। দেখুন কত সহজে, কত সুন্দরভাবে একদম জলের মতো বিষয়গুলো বুঝে গেছেন। মাঝখানে ওই যে বুদবুদগুলো উঠেছিল সেগুলো বদহজমের ঢেকুর বলে কেউ কেউ মনে করতে পারেন, কিন্তু ভবিষ্যতে একটা জিনিস বুঝতে পারছি যে দলকে বলে দলের অনুমতি নিয়ে ছবি করলে বাধা আসবে না। এবার প্রশ্ন তো উঠতেই পারে, প্রযোজক সাংসদ দেব কি দলকে জানিয়েই ছবি করেন? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যা যা করছেন সেটাও কি দলকে জানিয়েই করছেন? এবার এগুলো সব কটাই আপনাদের হ্যাঁ বলে ধরতে হবে, জানেন তো, নাহলে তো দল সাসপেন্ড করে দিত। হুমায়ুন যা করেছেন তার মানে সেটা দলের অনুমোদিত কি না এটা নিয়ে কিন্তু এবার বিরোধীরা প্রশ্ন তুলতেই পারেন। সন্দেহটা নিরসন করার দায়িত্ব কিন্তু দলেরই, যদিও এটা দায়িত্ব নিয়ে নিয়েছিলেন পুরুলিয়ার ওই পুরপ্রধান। কীভাবে পথ চললে সমস্যা হবে না সেটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন নব্যেন্দু কাহালি। সিরিয়াসলি এরকম লোকজন থাকলে না আমাদের মানে বুঝতে সমস্যা হয় না। এই লোকশিল্পীদের একটা সম্মেলনে ছিলেন তিনি, সেখানে পরিষ্কার বলেছেন যে সরকারের নুন খাবে সেই সরকারের গুণ গাইতে হবে। কিছু লোকশিল্পী এটা করছেন না, সরকারি প্রকল্পের প্রচারে যাবেন আবার সরকার বিরোধী প্রচারেও যাবেন, একসঙ্গে দুটো জিনিস হবে না। যেসব শিল্পী মুখোশ পরে আছেন তাদের মুখোশ খুলে দিতে হবে। খেয়াল করে দেখুন পুরুলিয়ার ছৌ শিল্পীরা কিন্তু মুখোশ পরেই নাচেন। ছৌ নাচকে দুর্গাপুজোর আগে ট্যাঞ্জিবল হেরিটেজের মর্যাদা দিয়েছে ওই ইউনেস্কো। পুরপ্রধান কি বলতে চাইছেন সেই ট্যাঞ্জিবল মুখোশকে একটানে ছিঁড়ে ফেলবেন? তাহলে সরকারি সুবিধা নিয়ে যারা শাসক দলের স্বার্থ বিরোধী কাজ করছেন তারাই শুধু মুখোশধারী। তার মানে সরকার আর্থিক ভাতা বা অন্যান্য ভাতা সেগুলো গুণের কদরের জন্য দেয় না, দেয় সরকারের গুণকীর্তনকারী তৈরি করতে। পুরপ্রধানের তো
যে কথাগুলো, তার তো এইটাই মানে হয়। এরপর তিনি বলেছেন যে কয়েকজন শিল্পী মুখোশ পরে বসে আছেন, মানে ভাতা দিয়েও কয়েকজন শিল্পীর মন জয় করা যায়নি, শিল্পী সত্তা থেকেই তারা প্রতিবাদটা তার মানে করে যাচ্ছেন। পুরুলিয়ার পুরপ্রধান কি জানেন তিনি দলের জন্য সেম সাইড গোল করে বসে আছেন? এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন, এই দুটা জিনিস একসঙ্গে হবে না বলতে। তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নেব না, পুরস্কার ফিরাই দেবো, যদি কোনো পাইছি সম্মান ফিরাই দেবো, কার্ড সিলিন্ডার করে দেবো। আপনি তো শিল্পী, আপনার নিজস্ব শিল্পী সত্তা যদি থাকে আপনি এমনি বাজার আসর গরম করে দেবেন, কোনো দরকার হবে না সরকারি সাহায্য। হুমকি বলা যাবে না, মানে আসলে ব্যাপারটা হচ্ছে দেখুন, ঠিক আছে যার নুন খায় তার তো গুণ গায়, সেটা তো একটা কথা বটেই। আসলে সেটা যেভাবে বললেন ওইভাবে ওটা বলাটা ঠিক হয়নি। সরকারি মঞ্চে এরকম বক্তব্য দেওয়াটা ঠিক হয়নি। উনি এখানে যে কথাটা বলেছেন সেটা এই মুহূর্তে এইখানে বলাটা হয়তো বাঞ্ছনীয় নয়, কিন্তু উনি হয়তো মনে করেছেন যে এটাই হয়তো সেফ প্লেস বা রাইট প্লেস এই মুহূর্তে এই কথাটা বলার। মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা, এটা সরকারের টাকা, মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না, এটা কিন্তু খুব বাজে জিনিস। তাহলে আমরা টাকাটা নেবেন না। নুন খেলে গুণ গাইতে হবে, কিন্তু যখন নুনের যোগানটা ফুরিয়ে যাবে তখন গুণ গাওয়ার বদলে যে মুখ দিয়ে গালাগালি বেরিয়ে আসে তাহলে কি হবে? আরামবাগে গিয়ে দেখুন, এই নুন আর গুণের গল্পটা ভুলে যাবেন। আরামবাগ পশ্চিমবঙ্গের অন্যতম বর্ধিষ্ণু এলাকা, এখন বানভাসী। মুড়ির প্যাকেট নিয়ে টানাটানি চলছে, এক ফোঁটা জলের জন্য হাহাকার করছেন মানুষ। এরপরেও কেউ গিয়ে তাদের যদি ওই গুণ গাওয়ার কথা বলেন আর নুনের কথা তোলেন, তাদের কি প্রতিক্রিয়া হওয়াটা স্বাভাবিক ভাবুন তো। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। সামান্য একটু বদল এনে যদি বলা যায় এ বাংলার মধ্যে আছে আরেকটা বাংলা, ভুল হবে না একটুও। পুজো আসছে, ভিড় উপচে পড়েছে পুজোর বাজারে। কলকাতার দোকানে দোকানে ঠাঁই নেই ছবি। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরেও উপচে পড়েছে ভিড়। তবে এই ভিড়ের চরিত্রটা আলাদা। ত্রাণ দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন মানুষ। বন্যার জলে ঘোলা পুকুরের জল, নলকূপের জল, তা দিয়েই তেষ্টা মেটাতে হচ্ছে। তাই বোতলবন্দি জল দেখলেই ছুটে আসছে অজস্র হাত। ত্রাণ আসছে, কিন্তু একেবারেই যথেষ্ট নয়। মুড়ির প্যাকেট নিয়ে চলছে কাড়াকাড়ি, টানাটানিতে প্যাকেট ছিঁড়ে মাটিতে গড়াগড়ি। তারপর ওই মুড়ি, কাদামাটিতে পড়ে থাকা ওই মুড়ি খুঁটে নিতে দেখা গেল মহিলাদের। মনে হচ্ছে না এ বাংলার মধ্যে আছে আরেকটা বাংলা? সত্যিই আছে। জায়গাটা হুগলির ধান্যঘড়ি, আশেপাশেই বন্দর, তালিত, মারোখানা, নারায়ণপুর, পুরসুরা। দ্বারকেশ্বর আর রূপনারায়ণের বাঁধ ভাঙা জল ভাসিয়ে দিয়েছে এলাকার পর এলাকা। কাঁচা বাড়ি প্রতিবার ভাসে, পাকা বাড়িও ধরাশায়ী এবার। কেউ ভাঙা দালানে বসে ফুপিয়ে কাঁদছেন, কেউ রাস্তার পারে ছাউনির পাশে বসে। কথায় হতাশা আর হতাশা। আমাদের বাড়ি ঘর পড়ে গেছে, এক কোমর করে জল, মাটির ঘর পড়ে গেছে। ছেলে মেয়েদিকে ভাত দিতে পারছি না বাবা, এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি। আমাদের সব ঘর দুয়ার সব ডুবে গেছে, খেতে পাইনি। তিরপল খাটিয়ে আছি, ঘর বাড়ি সব বন্যায় ডুবে গেছে, কোনো থাকা চলছে নেই। খুব সংসারও খুব কষ্টের মধ্যে চলছে, কোনো কাজকর্ম নেই, খেতে পাচ্ছি নি। যে যেটুকু পাচ্ছে দান করছে, ওতেই আমাদের চলছে। এখনো জমে বন্যার পচা জল, চারিদিকে দুর্গন্ধ। এখানে পুজো শব্দটাই বেমানান। আরামবাগ খানাকুলের অভিধান থেকে এবারের মতো মুছে যাওয়ার পথে পুজো। আমরা রাস্তায় বসে আছি, এই পুজো পাজা আমাদের কি করে কাটবে, কোথায় কি পাবো? পুজো কি আমাদের বড় লোকেদের পুজো, আমরা নিজেরা খাবো কি, আমি ছেলে মেয়েদের জামা প্যান্ট কিনবো কি? পুজো আসছে, পুজোর কি কোথায় কি পাবো? কষ্ট সংসার, ছেলে পুলেদিকে দিতে পারছি নি, আর অভাবে সংসার, ঘর দুয়ারও ভেঙে গেছে, বানে একবার ভেসে গেছে। আমাদের পাশে কেউ নেই, কেউ আসেনি।
আনন্দের লেশমাত্র নেই ছোটদের জীবনে। বাবা মারা বলছে জামা কাপড় আবার কিনবো কি করে, ঘর দুয়ার বাগাতে হবে, একটা জায়গা ফায়গা কিনতে হবে আর করতে হবে। বিজ্ঞাপনী সংস্থা স্লোগান তোলে, পুজোর আগে চাই নতুন জামা, জামার চেয়েও জরুরি এখন ছাদ। পুজো হয়তো হবে, তবে নামমাত্র। এখনো প্যান্ডেল বাঁধার কাজ শেষ হয়নি, প্রতিমাও শুকোয়নি। এলাকার অবস্থা তত তো আমরা চাঁদাপত্রও কাটতে পারছি না। বুঝতে পারছি না, এরকম বন্যা হয়েছে, আবার বৃষ্টির জল পড়ছে, ঠাকুর শুকনো হচ্ছে না, রোদে বার করা হয়নি। আনন্দ উৎসব মানুষের মধ্যে আনন্দটা নেই, এখন একটা হাহাকার তৈরি হয়েছে। এ বাংলার মধ্যে আর একটা বাংলা, ঘর কেড়েছে বন্যা। ওরা উৎসবে ফিরবে না? উৎসব কি সবার হবে না? আচ্ছা, এই ত্রাণ বন্টনের সময় পুরুলিয়ার পুরপ্রধানের মতো কেউ চাপা স্বরে হুমকি দিচ্ছেন না তো? দেখো বন্যা হচ্ছে, ত্রাণ দিচ্ছি, জল নামলে গুণ গাইতে হবে, নুন দিচ্ছি তো, বানভাসীদের কথা বলা হচ্ছে না তো? বলা যায় না। আসলে আয় আর ব্যয়ের হিসেব না রাজনীতিকদের মতো কেউ কষতে পারেন না। মানুষকে কতটা দিলে কতটা আদায় করে নেওয়া যায় সেটা তাদের থেকে ভালো জাস্ট কেউ জানেন না। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।